সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ে। আমি নুজহাত-ই রহমান। কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। আজকে আমরা একটা বিশেষ মানসিক রোগ নিয়ে কথা বলবো। খুব স্পেসিফিকলি আমরা এই রোগটি সম্পর্কে জানব এবং এই রোগের চিকিৎসা ভালো হওয়ার সম্ভাবনা কেমন সেই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। রোগটি হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই রোগের সাথে আমরা অনেকেই পরিচিত, কেউ সামনাসামনি দেখেছি, কেউ শুধু হয়তো নামটা শুনেছি। তো আজ আমরা বিস্তারিত জানব অধ্যাপক গ্রুপ ক্যাপ্টেন সোহেল হাসান চৌধুরীর কাছে। তিনি ক্লাসিফাইড মনোরোগ বিশেষজ্ঞ, অ্যারো মেডিকেল ইনস্টিটিউট, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা খুবই খুশি এবং লুক ফরওয়ার্ড করছি আপনার কাছ থেকে খুবই বিস্তারিত জানবো, যেহেতু আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং অনেক বছর ধরে মনোরোগ নিয়ে কাজ করছেন। তো সেইখানটাতে আমরা এই যে ওসিডি, অনেকেই এখন খুব বলে কিন্তু তোমার ওসিডি, বা আমার মনে হয় এটা একটা ওসিডির সমস্যা, কিন্তু হয়তো পুরোটা জানে না যে ওসিডি ব্যাপারটা কি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পুরো নামটাও হয়তো সে জানে না। তো আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই রোগটা আসলে কি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি আমরা বলি, এটা আমরা দুইটা কম্পোনেন্ট যদি অ্যাজ এ হোল চিন্তা করি, একটা হলো অবসেশন আর কম্পালশন। আচ্ছা, অবসেশনটা আমরা যেটা চিন্তা করি এটা হলো একটা থট অথবা ইমাজিনেশনও থাকতে পারে, অথবা ইম্পালস থাকতে পারে, ফোবিয়া থাকতে অথবা ফিয়ার থাকতে পারে এই অবসেশনের মধ্যে। আর কম্পালশনটা একটা রাইচুয়ালস। এই থিঙ্কিং প্রসেসের জন্য অথবা এই ইমাজারির জন্য অথবা এই ফিয়ারফুলনেসের জন্য সে যে একটা করে ফেলে, বা এই থট প্রসেসের জন্য যে একটা করে ফেলে, ওটা করে বলে কম্পালশন। তো এই অবসেশন অ্যাজ এ হোল যদি চিন্তা করি, তাহলে থট প্রসেসটা হলো অবসেশন, আর কম্পালশন যেটা অ্যাক্ট করে, যে কাজটা করতেছে, যে চিন্তাটাকে থামানোর জন্য, সেটা হলো কম্পালশন। আচ্ছা, এটাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আচ্ছা আচ্ছা, চিন্তাটা বা ইমাজিনেশনটাকে আসলে থামানোর জন্য সেই কাজটা করে। এখন আমরা যদি চিন্তা করি, এটা যদি ডেলিউশন বা সিজোফ্রেনিয়া বা অন্য কোনো ইসের সাথে যদি পার্থক্য চিন্তা করি, তো এই থট প্রসেস তো ওখানেও থাকে, ওইখানেও তার পেশেন্টের ইনসাইট থাকে না বা বিবেকটা থাকে না, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে বিবেকটা থাকে অবসেশন, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে। এবং এই থটটাকে সে নিজের মনে করে, যেখানে সাইকোটিক ডিসঅর্ডারে সে নিজের মনে করে না চিন্তাটাকে। এই চিন্তাটা, এটাই হলো মেন পার্থক্যটা, যে চিন্তাটাকে আমরা যেন রোগীকে জিজ্ঞেস করি এই চিন্তাটা কি আপনার নিজের, সে বলবে হ্যাঁ আমার নিজের। তখন বলবো, আবার জিজ্ঞেস করি আমরা এই চিন্তাটাকে কি আপনাকে ঠেকানোর চেষ্টা করেন, সে বলবে হ্যাঁ আমি ঠেকানোর চেষ্টা করি। এবং সে এটাকে ইরেশনালও বলে, পারপোসলেস বলে, কোনো উদ্দেশ্য নাই, কোনো কারণ নাই, কিন্তু আসতেছে বারবার রিপিটেড এই থটটা ইন্ট্রুসিভ থট বলে, যে বারবার ঢুকে যাচ্ছে তার ব্রেনে, ইন্ট্রুসিভ। এবং এটা যে তার জন্য খুব পেইনফুল, কিন্তু সে এটা ইগো ডিস্টোনিক বলে। এটা কিন্তু সেই ইগো সিনটোনিক আমরা বলি, যেমন সাইকোটিক ডিসঅর্ডার ইগো সিনটোনিক, সে এনজয় করে পেশেন্ট এই ডেলিউশন বা এই থট প্রসেসটাকে সে এনজয় করে, কিন্তু এ কিন্তু এনজয় করে না, এটাকে ইগো ডিস্টোনিক বলে। হ্যাঁ, কারণ সে এনজয় করে না, এই চিন্তাটা তার নিজের হলেও সেটা এনজয় করে না, রিপিটেডলি এটা এখানে ঢুকতেছে, এবং হি ওয়ান্টস টু রেসিস্ট দ্যাট, সেটাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু যখন ঠেকানোর চেষ্টা করে তখন অ্যাংজাইটি তার বাড়ে। এই অ্যাংজাইটি ঠেকানোর জন্য সে কম্পালশন করে। হয়তো একজন, এবং মেনলি আমি কন্টেন্টও বলবো, যে কন্টেন্টগুলি থাকে যেমন ডার্ট অ্যান্ড কন্টামিনেশন, ময়লা নিয়ে বেশিরভাগ চিন্তা করে, ময়লা লেগে গেছে, এটা লেগেছে। আমরা বাংলায় অনেক সময় বলি সূচিবাই, অবসেসিভ কম্পালসিভ বলতে আমরা বাংলায় কিন্তু অনেকে সূচিবাই বুঝি, সূচিবাইগ্রস্ত আমরা বলি যে এই তোমরা সূচিবাই ফ্যামিলি কেউ সূচিবাই ছিল কিনা আমরা জিজ্ঞেস করি অনেক সময়, মানে এটাকে বাংলাকরণ যখন করা হয়েছে তখন সূচিবাইকরণ, হ্যাঁ রোগ। যদিও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের অর্থটা আরেকটু বিস্তৃত, সূচিবায়ুতে সেটা আরেকটু ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়। তা আমি উদাহরণ হিসেবে দিলাম যে সে হয়তো ডার্ট অ্যান্ড কন্টামিনেশন তার মাথায় আসতেছে, এই জায়গায় সে আমরা মনে করতেছে না, সে বারবার এটাকে ময়লা মনে করতেছে, বারবার হাত ধুচ্ছে। তো ওই অ্যাংজাইটিটা দূর করার জন্য সে এই কম্পালশনটা করতেছে। এই কম্পালশনটা করলে, এই কাজটা করলে, হাত ধুলে তার এই অ্যাংজাইটিটা চলে যায়, কিন্তু আবার চিন্তা আসে, আবার গিয়ে হাত ধুচ্ছে, রিপিটেড অ্যাড হচ্ছে, রাইচুয়ালসটা রিপিটেড হচ্ছে। এটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং আমরা যদি জেনারেল পপুলেশনে চিন্তা করি, 1 থেকে 3% বলা হয়েছে, সব মানে আমরা যে সব ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি 1 to 3%, এটা ইজ এ বিগ পোর্শন। এই মানসিক রোগের মধ্যে এটা একটা 1 to 3%। আর মানসিক রোগের মধ্যে এটা 4th পজিশন হোল্ড করে, আফটার ফোবিয়াস, সাবস্টেন্স ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা 4th পজিশন হোল্ড করে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে এটা তার মানে এতটা প্রিভ্যালেন্স। এবং আমার ইদানিং মনে হচ্ছে আমরা এই রোগগুলো আরও বেশি পাচ্ছি,
স্পেশালি আমাদের সাইকিয়াট্রিক আউটডোরে দেখা যায় যে অনেক 10% আমরা মোর দেন 10% পেয়ে যাই, মোর দেন 10%, আরও বেশিও পাই অনেক সময়। যে আপনার এটাতে অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা পার্ট অ্যাকর্ডিং টু আওয়ার DSM-5 অর ICD-11 পার্ট, এটা DSM ইসে আমরা যেটা এটা চিন্তা করি, তাহলে আমরা দেখা যায় যে এটা আমাদের অনেক বেশি পার্সেন্টেজ আমরা পেয়ে যাচ্ছি এটা ইদানিং আউটডোরে। হ্যাঁ, ইভেন অনেক সময় আমাদের ভর্তিও করতে হয় পেশেন্ট। আমার আন্ডারও দু একটা পেশেন্ট ভর্তি ছিল, তার এত কম্পালশন, অবসেসিভ থটের এত কম্পালশন যে দেখা যায় সে 7-8 ঘন্টা 10 ঘন্টা বাথরুমে স্পেন্ড করতেছে, বাথরুম থেকে বের হয় না, তার ময়লা আর পরিষ্কার হয় না শরীর থেকে, ময়লা আর পরিষ্কার হয় না। সে ওখানে খাওয়া দাওয়া বাদ দিয়ে সে একদম বাথরুমে 8-10 ঘন্টা। একটা পেশেন্ট পেয়েছিলাম সে 24 ঘন্টায় বাথরুমে থাকতো, পরে তাকে হসপিটালাইজ করে আনতে হয়েছিল, আমার আন্ডারই ভর্তি ছিল। তো পেশেন্টটা বিয়ে করতে যাচ্ছিল না, কারণ সে তার নোংরা, সব কিছুই নোংরা লাগে, সব কিছু। তো তারপরে আস্তে আস্তে তাকে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ শি ইজ ডুইং নাও জব এখন, এবং সে বিয়েতেও রাজি হচ্ছে। দেখা যাক সামনে হয়তো বা বিয়েও করতে পারে, তার বয়স হয়ে গেছে এখন 34-35 হয়ে গেছে। তো এই ধরনের হয়, হসপিটালাইজডও করতে হয় একটা পর্যায়ে গেলে। হ্যাঁ, একটা ডেলিউশন পর্যায়ে চলে যায় অনেক সময়। ডিলিউশন পর্যায়ে যাওয়ার ব্যাপারটা যেটা এটা আমাদের ক্রাইটেরিয়া আছে। নর্মালি দেখা যায় যে গুড প্রগনোসিস, মানে গুড অর ব্যাড, গুড প্রগনোসিস আর যেটা ব্যাড প্রগনোসিস আমরা চিন্তা করে ডেলিউশনাল প্রপোর্শন বলি। মানে এই জিনিসটাকে ডেলিউশনের পর্যায়ে চলে যায়, যে থটটা যেমন ওর নিজের বলতেছে, কিন্তু একসময় বলা যায় যে অনেক সময় সে নিজেরও বলো না, মানে জিনিসটাকে তার ওই ইনসাইটটা থাকে না, তার বিবেকটা কমে যায়। এই জন্য তখন মানে delusion এত ইন্ট্রুসিভ হয়, এবং সেটা একসময় বিশ্বাস করতে শুরু করে যে এটাই করতে হবে, এটাই করতে হবে, এর বাইরে আসলে সম্ভব না, হয় না। এটা একটা জেনেটিক কজ বললাম। আরও কজ আছে, আমরা যদি চিন্তা করি কিছু অর্গানিক ডিজিজের জন্য হয়। যেমন আগে বলা হয়তো প্যান্ডাস, হ্যাঁ, এটা হলো ওই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন বাচ্চাদের হতো না অনেক সময়, যেটার জন্য আমাদের ওই যে হার্ট ভালভুলার ডিজিজ এগুলো হয়। এগুলো যখন যাদের বেশি হয়, প্রিভ্যালেন্স ক্রনিক থাকে, এদেরও অনেক সময় এই ওসিডি ফিচার থাকে এই বাচ্চাদের। তারপরে সিডেনহামস কোরিয়া 1918 বা 19 সালের দিকে ইউরোপে একটা বিরাট ধরনের একটা ফিভার হয়েছিল, স্প্যানিশ ফ্লু বলে। এই স্প্যানিশ ফ্লু ফর সিডেনহাম কোরিয়া, তাদের কার্ডিয়া কিছু প্রবলেম হয়েছিল, এবং এই বাচ্চাগুলি মোর দেন 70% বাচ্চা এফেক্টেড ছিল ওসিডি ফিচার নিয়ে। তো ওটার সাথে কিভাবে ওসিডি কানেক্টেড হয়েছিল? এটা ওই যে হয় কি, ব্রেনে যে আমাদের যে বিভিন্ন পার্ট আছে, আমি বলি কোঅর্ডিনেট নিউক্লিয়াস বা বেজাল গ্যাংলিয়া বা অ্যান্টেরিয়র সিঙ্গুলেট জাইরাস, এগুলি এফেক্টেড হয়ে যায়। যখন এগুলি এফেক্টেড হয় তখন এই ফিচারগুলি আসে, ব্রেনে ইনভলভ করছে, নিউরোলজিক্যাল সাইন্টিফিক। এবং আরও ইন্টারেস্টিং আমি বলবো, এখন বলতেছি, এটা সিডেনহামস করে, এবং সাথে সাথে আমি বলেও যাচ্ছি, যেমন এই পেশেন্টগুলি অনেক সময় দেখা যায় যে নিউরোলজিস্টের কাছে আসতেছে, প্রেজেন্ট করতেছে অ্যাট ফার্স্ট, সে বলতেছে তার ইপিলেপসির সাথে কিন্তু এরকম ওসিডি ফিচার আছে, হেড ইঞ্জুরি হয়েছে, ওসিডি ফিচার আছে। তখন আবার এরা চিকিৎসা করে আমাদের কাছে রেফার করে, ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছে, তার দেখা চ্যাপড হ্যান্ড, অথবা দেখা যায় যে একজিমা, প্রচণ্ড ধোয়াধুয়ি করতে করতে এখানে একদম, সে কিন্তু আমাদের কাছে প্রথম আসে নাই, আসছে ডার্মাটোলজিস্টের কাছে। তার হাত ধুতে 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 একজিমা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, ডিটারজেন্ট পাউডার দিয়ে। আমি এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম, সে চাপকলের পানি তো এমনিই হয়, তো একবার ঠিক আছে, সে সার্ফ এক্সেল দিয়ে পুরো চাপকলটা ধুয়ে তারপরে পানি করে, তাও হয় না, অর্ধেক মাঝে আবার ধরে চাপকলের পানি। তারপর ফ্রিজে ডিম রাখে, মানে এটা এরকম হচ্ছে, ফ্রিজে ডিম রাখতেছে, প্রত্যেকটা ডিম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিয়ে ডিম রাখতেছে, মাছ করতেছে, মাছ নিচে পড়ে গেছে, ওটাকে আবার উঠে ধুয়ে রাখে, অথবা ফেলেই দেয়, ওটা আর উঠায় না, নিচে যেটা পড়ে যায়। আমি এটা ডার্ট অ্যান্ড কন্টামিনেশন। কিন্তু আরও আছে সমস্যা, সেক্সুয়াল থাকে, রিলিজিয়াস থাকে, তারপরে ইলনেস থাকে, যে সে মনে করে আমি অসুস্থ, হ্যাঁ, সেক্সুয়াল থাকে, যে এমন সেক্সুয়াল থট আসে যে সে তার মার সাথে সেক্স করে ফেলতেছে, তার বোনের সাথে সেক্স করে ফেলতেছে, যে কোনো মেয়ের দিকে তাকাচ্ছে তার সাথে সেক্স করে ফেলতেছে, এরকম হয়ে যায়, আমরা পেয়েছি। ব্লাসফেমাস থট থাকে, ব্লাসফেমাস থট মানে আল্লাহ আছে কি, আল্লাহকে গালি দিবে, নামাজের সময় তার চিন্তা করে জোরে চিৎকার করবে সবার সামনে, সে ঠেকায় রাখে নিজেকে, যে নামাজের জন্য ভয় মসজিদে যান, আসে বাসায় একা একা পড়ে, গেলে চিৎকার করবে, কোরআন শরীফ সে লাথি দিতে চায়, এরকম পেশা আমরা পেয়েছি, যে এটা ভুল, কিন্তু সে আবার বোঝে যে না এটাই ঠিক, হ্যাঁ, ওই যে তার নিজেতে, তো সে এই ভয় সে কোরআন শরীফই পড়তে পারে না, হ্যাঁ, কোরআন শরীফই পড়তে পারে না, এরকম পেয়েছি আমরা। এবং এরকম সেক্সুয়াল থটগুলো এত খারাপ, আমরা ঢাকা ভার্সিটির একটা ছেলে পেয়েছিলাম, সে মানে তাকাইলে তার মা বোনের দিকে তাকালে মনে হচ্ছে তার সেক্স হয়ে যাচ্ছে এরকম। তো সেই জন্য ভয়ে, মানে এত তার যে কি পেনফুল, পরে ভর্তি করে আমাদের চিকিৎসা করতে হয়েছে এইসব ক্ষেত্রে, হ্যাঁ। তো এই ধরনের অনেক ধরনেরই থাকে। তো ফার্স্ট প্রেজেন্ট হতে পারে ডার্মাটোলজিস্ট, ডেন্টিস্টের কাছে। আমরা এরকমও পেয়েছি
শুধু ব্রাশ করে তার সমস্যা হচ্ছে না পেট দিয়ে, সে ডিটারজেন্ট দিয়ে দাঁত ঘষতে ঘষতে মাড়ি গাম সব ঘা শেষ, হয়ে একদম গেছে। ব্লিডিং করে ফেলছে। তো ডেন্টিস্টের কাছে ফার্স্ট প্রেজেন্ট করতে পারে অ্যাকচুয়ালি তার ওসিডি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এরকম হতে পারে। একটা বিরতির সময় হয়ে জি, গেল জি। আমাদের, আমরা কারণগুলো যে শুনছিলাম আবার, যে হ্যাঁ, কি কি আরো কারণে, বলবো। হ্যাঁ এসে আমরা আবার শুনবো যে thank you. আরো এছাড়াও কারণ আছে কিনা। প্রিয় দর্শক, আমরা শুনছি ওসিডি সম্পর্কে, ওসিডির কারণগুলো আমরা জানছি। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে শুনবো আরো বিস্তারিত। সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ওসিডি নিয়ে অধ্যাপক গ্রুপ ক্যাপ্টেন সোহেল হাসান চৌধুরীর সাথে। যেখানটায় ছিলাম ডক্টর, আমরা যে ওসিডির কি কি কারণ, আপনি বলেছেন বায়োলজিক্যাল কিছু কারণ থাকতে জি। পারে, যে এক জেনারেশনের থাকলে সেটা আর- নেক্সট জেনারেশনের জি, জি। কাছে যেতে পারে। আবার কিছু হতে রোগের পারে কারণে। কিছু রোগ আছে, সেই রোগগুলো হওয়ার পরে এটা একটা নিউরোলজিক্যাল একটা জি। কানেকশনের, মানে ব্রেইনের পারে। কিছু সেন্টার হয়তো এমনভাবে Affected। ড্যামেজ হয়েছে বা এফেক্টেড জি, জি। হয়েছে, সেখান থেকে হতে পারে। যে আরেকটা রোগ আছে যেমন এনকেফালাইটিস লেথার্জিকা বলে, এটাও নিউরোলজি কারণ, এটার জন্য হতে পারে। হ্যাঁ, ওকে। তারপরে আমরা যদি চিন্তা করি নিউরো ট্রান্সমিটার রিলেটেড, দেখা যায় যাদের ওসিডি হয়, আমরা সিএসএফ অ্যানালাইসিস করলে দেখা যায় 5 হাইড্রোক্সিট্রিপটামিনের যে লেভেলটা ওটা কম থাকে। এই জন্য আমরা যখন এসএসআরআই দিই, ট্রিটমেন্টটা আমরা ওইভাবে করি, তখন এটা যখন আমরা রিঅ্যাপটেক ইনহিবিটর দিই তখন কিন্তু রেসপন্সটা খুব ভালো হয়। তো দেখা যায় যে এইদের এটা কম থাকে। আচ্ছা। তাছাড়া আমরা যদি সাইকো অ্যানালিটিক কিছু কজ থাকে, সাইকোলজিক্যাল যদি কজ থাকে, অ্যাকর্ডিং টু ফ্রয়েড আমরা যেটি জানি, তো উনি বলে যে আমাদের যে স্টেজগুলো আছে, যে আমাদের ডেভেলপমেন্টাল যে স্টেজ আছে, তো যে আমরা জানি ওরাল ফেজ, অ্যানাল ফেজ, হ্যাঁ, ওটার ব্যাপার কমপ্লেক্স যেগুলো, তো অ্যানাল ফেজে যদি আমাদের যদি ঠিকমতো ওই জিনিসটা আমরা যদি ঠিকমতো করতে না দিই, তখন ওই জায়গায় ফিক্সড টেনশন হলে তখন এই রিয়াকশন ফর্মেশনগুলো হয় বা হয়, এই অ্যাংজাইটিটা তা থাকে। এই অ্যাংজাইটিটা থাকলে তখন দেখা যায় এদের বেশি ওসিডিটা হচ্ছে। ঠিক আছে, এদের বেশি এই জিনিসটা হয়। তারপর সেটা লার্নিং হয় অনেক সময়, একটা অ্যাংজাইটি সিচুয়েশনের সাথে এই জিনিসটা লার্নিং হয়ে গেছে, তার লার্নিং থিওরি এর সাথে জড়িত অনেক সময় দেখা যায়। সাইকোডাইনামিক থিওরির জন্য বলে যে অ্যাংজাইটি সিচুয়েশনের সময় তার এই এরকম একটা সিচুয়েশন হচ্ছে, তখন ওই জিনিসটা ওইরকম সিচুয়েশন আসলে তার এটা বাড়ে, এই জিনিসটা ওসিডিটা ওই জন্য হচ্ছে। ঠিক আছে, এই জন্য কেন হতে পারে। ট্রমা এর সাথে কতটুকু হ্যাঁ, connected? ট্রমাও অনেক সময়, সাইকোলজিক্যাল ট্রমা যদি থাকে, ওই যে বললাম অ্যাসোসিয়েশন হয়ে গেছে এটার সাথে, হ্যাঁ, যখন অ্যাসোসিয়েশন হয়ে যায় তখন তার এই জিনিসটা ওসিডিটা হয়। কোনো এক্সাম্পল দেওয়া যায় যে ট্রমার সাথে কিভাবে কানেক্টেড হয়েছে? কারণ অনেকেই অনেক সময় দেখি যে রিলেট করতে পারে আচ্ছা, না। আমি বলি, মনে করেন একটা ছেলে মানে চাইল্ডহুড সেপারেশন, মনে করেন সেপারেশন অ্যাংজাইটি থাকে অনেক সময় বাচ্চাদের, এটা আমরা বইয়ে পেয়েছি বা আমরা দেখেছি বাস্তবে। তো ওই বাচ্চাটা যখন দেখা যায় বাবা মাস থেকে হয়তো তাকে, মাটা হয়তো চাকরিজীবী, অথবা ওকে হয়তো একটা সার্টেন টাইমে হয়তো কোথাও রেখে চলে যাচ্ছে বাবা মা চাকরিতে, কিন্তু সে তার মার কাছেই থাকতে চায়। তার তখন সে করে কি, তখন এই ধরনের সে একটা রিপিটেটিভ বিহেভিয়ার করে বা করে, হ্যাঁ, তখন এই রিপিটেটিভ বিহেভ করে, কারণ কি এটাকে তার কি ওই সেকেন্ডারি গেইনের জন্য করে, যাতে মার তাকে সময় দেয় বা ছেড়ে না যায়। এইটা একটা উদাহরণ দিতে পারে, এটাও একটা ট্রমা, কারণ চাইল্ডহুডে সে সেপারেশন, তার অল্প বয়সে তার সেপারেশনটাকে মানতে পারে না, তখন তার এই জিনিসটা সে করে, এই কাজটা করে সে। আর এছাড়া যেমন সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, সেক্সুয়াল অ্যাবিউজ, সেটার এটা সঙ্গে বিরাট পাওয়া গেছে। এটার জন্য হয়। আমি রিসেন্টলি একটা পেশেন্ট পেয়েছিলাম, যে খুবই রিসেন্ট একটা পেশেন্ট পেয়েছিলাম, সে কুমিল্লা থেকে আসছিল আমার কাছে। তো মেয়েটাকে আরও অনেক সাইকিয়াট্রিস্ট দেখেছে। তো আমি ওকে, যখন আমার রুমে ঢুকলো, কথা কম বলে মেয়েটা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, খুবই কথা কম বলছে, মা আসছে, খালা আসছে, তো কথা কম বলছে, তার সাথে এক্সপ্রেস, আমি দেখলাম যে তাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লাইনে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মুড ডিপ্রেস, সে একটা ইংলিশে অনার্স পড়ে একটা ভার্সিটিতে, হ্যাঁ, তো কিন্তু তার মানে ভালো হচ্ছে না, কথাবার্তা কম বলে, এবং সে কারোর সাথে মিশতে চায় না, মানে ইদানিং ফ্যামিলির কারোর সাথেও সে মিশতে চায় না, বাইরে তো দূরের কথা, এবং ভার্সিটিও যেতে চায় না, ঠিক মতো গ্যাপ দেয়। তো আমি মেয়েটাকে বললাম যে তুমি আমার সাথে একা কথা বলবে নাকি, তখন সে এরকম বললো যে হ্যাঁ বলবে। তখন গার্জিয়ান চলে গেলো, আমি কথা বললাম ওর সাথে। তো আমি প্রথমেই দিছি, আমি কেন জানি মনে হয়েছে যে ওর একটা চাইল্ডহুড ট্রমা থাকতে পারে। তখন সে বললো যে তার চাইল্ডহুড সেক্সুয়াল একটা অ্যাবিউজারই আছে, এবং তার ক্লোজ রিলেটিভরাই ব্যাড টাচ, সে বললো যে প্রচণ্ড। এখন সে বললো যে তার ফিজিক্যাল কোনো বলে নাই, হার্ম করে নাই, আই ডোন্ট থিঙ্ক, জানি না, হতেও পারে পাড়া প্রতিবেশী আঙ্কেল, তারপরে তার কাজিনের আঙ্কেল, তার নিজের আঙ্কেল না, কাজিনের আঙ্কেল, বা
যেই আসতো হয়তো বড় দুলাভাই এক ধরনের মানে চাস্তো দুলাভাই তারা বাসায় আসতো যারা অ্যাক্সেস মেয়েটা আবার খুব মিশুক ছিল। তো তারা যখন আমি বলছি তোমার কখন, বলো যে ওই আমি তো অনেক একান্ত অনুপত্তি পরিবার তোমার সময় পাইতে কখন, বলো আমি যখন ছোটো তার শুরু হয়েছে ক্লাস 4 থেকে এবং আপ টু ইন্টারমিডিয়েট শি ওয়াজ মলেস্টেড বাই ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। কাজিনও হয়েছে, লাস্টে কাজিন দিয়েও হয়েছে, সে তাকে ব্যাড টাচ করছে, হয়তো হয়তো ফিজিক্যালি অ্যাবিউজও করছে। এখন তার এটা নিয়ে এমন হয়েছে যে সে বলে যে আমার ঘৃণা আসে ছেলে মানুষের প্রতি, বিয়ে তো দূরের কথা, বিয়ের কথা বলে সে রাগ হয়ে যায়, ঘৃণা আসে এবং এই চিন্তাগুলো তার বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। যদি এটা অনেকটা পিটিএসডির মতো মনে হচ্ছে যে ফ্ল্যাশব্যাক হচ্ছে, কিন্তু এটা কিন্তু এই জিনিসটার প্রতি স্পেসিফিক একটা জিনিসের প্রতি তার হচ্ছে এবং তার ঘৃণা আসতেছে, সে মাঝে মাঝে থুতু ফেলে। যে স্পিটিংও কিন্তু একটা, আমি একটা পেশেন্ট একটা পেয়েছিলাম অবসেসিভ হয় যে কম্পালসিভ স্পিটিং করেছে, থুতু ফেলে বারবার থুতু ফেলে বারবার থুতু ফেলে, ওই নোংরা থেকে ওই চিন্তা থেকে যে ঘৃণা তার এই যে এও স্পিটিং করে, তাকে বারবার ব্যাড টাচ করছে, এখানে ধরেছে এখন ধরেছে, এই জন্য তার ঘৃণা আসে। এটাও কিন্তু একটা অবসেশন, এটাও কিন্তু একটা অবসেশন। তো আমি তাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার রিকগনাইজ করা হয়েছে, কিন্তু এটার পেছনে আসলে অবসেশন ডিপ্রেশন থাকবে, কারণ ডিপ্রেশনের সাথে ওসিডি থাকবে, সিজোফ্রেনিয়ার সাথে ওসিডি থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে ওসিডি থাকে, ইভেন সাবস্টেন্স ইউজের সাথে ওসিডি থাকে, এবং সাবস্টেন্স ইউজ ইটসেলফ ইজ ওসিডির একটা থাকে, কারণ থাকে অনেক সময়। এই ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণগুলো ওসিডির সাথে মার্জ হয়ে গেছে, হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু খুব টেক্টফুলি করতে হবে আপনাকে, ওর মধ্যেই রেখে একটু ট্যাক্টফুলি করতে হবে ওকে, ওর কাউন্সিলিংটা হবে ডিফারেন্ট, ওর বিহেভিয়ার থেরাপিটা হবে ডিফারেন্ট। তো আমি যখন বলি অঝোর ধারায় কাঁদতেছিল আর ওগুলো বলতেছিল, ও বলতেছিল এবং তার এই যে রিলিজ করতেছে ইমোশনাল জিনিসটা, কিন্তু তাকে এটা থট স্টপিং করতে হবে, আমি বলে দিয়েছি, কিছু টেকনিক থেকে শিখিয়ে দিয়েছি, প্লাস ওষুধও দিয়েছি। তা আশা করি সে ইনশাআল্লাহ রেসপন্স করবে তার, এবং তার এই সাথে সুইসাইডাল থটও চলে আসছিল এই জন্য, এই ডিপ্রেশনের চোটে। এটা কিন্তু একটা চক্রের মতো, ওসিডি, ডিপ্রেশন, সুইসাইডাল, তাই না? একটা যখন বেশি ডিপ্রেশন হয়ে যাচ্ছে তার, ওর তখন আবার সুইসাইডাল থট চলে আসে। তো অ্যাকচুয়ালি এক জায়গায় না থামাইতে পারলে কিন্তু অন্য দিকে চলে যেতে পারে, খারাপের দিকে চলে যেতে পারে। এক্স্যাক্টলি। সো এই জায়গাটাতে কাউন্সিলিং হেল্পটা কতটা ভূমিকা রাখে? ভীষণ হেল্প করে, ভীষণ। কারণ বলা হয় যে আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমি পরে আসতেছি, যে আমরা যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট পার্ট নয়, আমরা বিহেভিয়ার থেরাপিটা খুব ইম্পর্টেন্ট ওসিডির ক্ষেত্রে, কগনিটিভ বিহেভিয়ার বা বিহেভিয়ার থেরাপির উপরে। যেমন আমরা বলি যখনই এই ধরনের চিন্তা আসবে, থটটা স্টপিং করা, অথবা বিহেভিয়ার থেরাপি আমরা ইআরপি বলি, আমরা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন আমরা বলি। মনে করেন একটা লোক খুব ডার্ট কন্টামিনেশনের চিন্তা করে, ময়লা নিয়ে চিন্তা করতেছে, তো তাকে করে কি আমরা দেখা যায় যেটা ময়লার মধ্যে হাত দিলাম, টেবিলে সে হাত দিবে না নর্মালি, তাকে জোর করে টেবিলে হাত দিলাম, আমরা উদাহরণ দিলাম, টেবিলে ময়লা আছে, সে কিন্তু মনে করে ময়লা আছে, প্রচণ্ড ময়লা, এখানে হাত দিবে না সে, কিন্তু তাকে জোর করে আমরা 2 হাত দিয়ে ধরে রাখলাম, কিছু ধরে এটাকে ধুতে দিব না বা হাত মুছতে দিব না, ধরে রাখবো। এই যে তার অ্যাংজাইটিটা হলো, এটা হাত দেওয়ার পর তাকে কিন্তু অ্যাংজাইটি শুরু হয়ে যাবে। ওই যে বললাম যে কম্পালশন, এখন গিয়ে সে ধোবে হাতটা, কিন্তু আমরা কিন্তু তাকে প্রিভেন্ট করলাম, ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, এটা করলাম আমরা। হ্যাঁ, এটার বিহেভিয়ার থেরাপিটা ইম্পর্টেন্ট। আরেকটা কি হতে পারে, কগনিটিভ, যেমন থট স্টপিং। কীভাবে করি আমরা? এই তিনটা যখন, এই চিন্তাটা যখন রিপিটেডলি আসে, আমরা বলি যে নিজেরা জোরে চিমটি কাটবা, অথবা একটা ব্যান্ড আমরা কিনে দিতে বলি, যে একটা রাবার ব্যান্ড মোটা, ওটা জোরে টান দিয়ে ছেড়ে দিবা, টাস, মানে মাইন্ডটাকে একটু শেক করা, ডাইভার্ট করা। আরেকটা উপরে অনেক সময় বললে বা ডিফিকাল্ট ক্যালকুলেশন করো, মনে মনে, হাতে না, মনে মনে। মনে করো 1086 থেকে তুমি 125 মাইনাস করো, মনে মনে বলে দিই 1086 থেকে 125 বিয়োগ করো, মনে মনে চিন্তা করো, তাহলে তখন মাইন্ডটা, থটটা স্টপ হয়ে যাবে, ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। অথবা আমরা বলি তুমি টিভি দেখো, কারোর সাথে কথা বলো, মাইন্ডটাকে ডাইভার্ট করা, ডিস্ট্র্যাক্ট করা, ভালো হওয়ার সম্ভাবনা থাকে। একটু দেরি হয়ে গেলে খুব সম্ভাবনা রিপিট হয়, বারবার রিল্যাপস হয়। তো আর্লি ডায়াগনোসিস করে, আপনি যেমন বললেন যে ডায়াগনোসিসটা অ্যাকচুয়ালি খুব ট্রিকি, বিভিন্ন রোগের সঙ্গে মিলে হচ্ছে। এই বললাম না, ডেন্টিস্টের কাছে যাচ্ছে, কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছে, নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, পেডিয়াট্রিশিয়ানের কাছে যাচ্ছে, হ্যাঁ, তারপরে জেনারেল প্র্যাকটিশনারের কাছে যায়, চেকিং করে। একটা লোক কি সারাদিন খালি কাউন্ট, কি বলে, খালি কাউন্ট করে, অথবা টাচ করতে লাইট পোস্টগুলো টাচ করতে যাচ্ছে, এরকম করতেছে। বা আপনারা দেখলো, আমি এরকম পেশেন্ট পেয়েছি, আমার যাকেই দেখতেছে নতুন একটা টাচ করতেছে, এটা তারই টাচিং, কাউন্টিং করে 1 2 3 4 5, এই 5 না হলে আবার ফেরত এসে আবার 1 2 3 4 5। চেকিংটা কিন্তু সবচেয়ে বেশি। দরজা লাগাইছে কিনা, বারবার গিয়ে কম্পালশনের কথা বলতেছে, বারবার দরজা লাগাচ্ছে না, লাগে নাই বোধ হয়, বিছানায় শুয়ে পড়ছে, আবার গিয়ে দরজাটা চেক করতেছে যে লাগাইছে কিনা ঠিক মতো। গ্যাসের চুলাটা বন্ধ করছি, সে বন্ধ করছে, কিন্তু আবার গিয়ে চেক করবে গ্যাসের চুলাটা বন্ধ করছে। চেকিং রাইচুয়ালস থাকে, বা এটা কম্পালশন রাইচুয়ালস বলি আমরা। গেট চেক করতেছে বারবার, হ্যাঁ, কাউন্টিং করতেছে, টাচ করতেছে, হ্যাঁ। আবার অনেক সময় ইদানিং একটা পেশেন্ট পেয়েছি, ভেরি ইন্টারেস্টিং,
আমরা কি একটা বিরতি নিয়ে এসে তারপরে ইন্টারেস্টিং এক্সাম্পলটা শুনি। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসছে, সঙ্গেই থাকুন, ফিরে এসে আবার কথা হচ্ছে। চলছে প্রমিসেস জানতে চাই। আমরা আছি ওসিডি নিয়ে আলোচনায় অধ্যাপক গ্রুপ ক্যাপ্টেন সোহেল হাসান চৌধুরীর সাথে। তো আমরা যেখানটাতে ছিলাম ওখানে আবার ফেরত আসি। একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আপনি শেয়ার করতে চেয়েছেন। এক্সাম্পল দিচ্ছি পেশেন্টটা। তো পেশেন্টটা আমার আন্ডারে এখনও ভর্তি আছে পেশেন্টটা। তো সে করে কি, যেমন সে নিজেকে খ্রিস্টান মনে করে, অ্যাকচুয়ালি সে মুসলমানের ছেলে, কিন্তু সে তাকে খ্রিস্টান মনে করে। কোনোভাবে সে প্রথম হিন্দু হয়েছিল কিছুদিন, হিন্দু থেকে এখানে আবার শিফট করে খ্রিস্টান হয়েছে। এখন অ্যাকচুয়ালি সে সিজোফ্রেনিয়ার পেশেন্ট, কিন্তু তার ওসিডি ফিচার আছে। ফিচারটা কেমন দেখেন, সে যখন মানে জাকির নায়কের সাথে সে ধর্ম নিয়ে সে বায়াস করবে, এটা তার সারাদিনের চিন্তা। সারাদিন জাকির নায়ককে নিয়ে চিন্তা, জাকির নায়ককে কীভাবে ডিফিট করবে সে। হ্যাঁ, যে ইসলাম ঠিক না, সে খ্রিস্টান, বাইবেল ঠিক, এটাই ঠিক, ওটাই হবে। এবং এইটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, যে অ্যাপ্রুভাল বললাম, বা কনফার্ম উইথ হিজ ডিসিশন, এইটার জন্য সে প্রেশার দেয়। কাকে? যেহেতু তার বাবা নাই, মাকে সে প্রেশার দেয়। কাজের মহিলা, তো একটা 35 বছর যাবত একটা কাজের মহিলা আছে বাসায়, আর মা রীতিমতো তাদের ফিজিক্যালিও অ্যাবিউজ করে, সে টর্চার করে, যে তার সাথে কনফার্ম করতে হবে, তার মতামতকে মেনে নিতে হবে। এখন তারা তো মানতে চায় না। তারা বলে, বাবা তোমার বিশ্বাস নিয়ে তুমি থাকো, আমরা আমাদের না, মানতে হবে, আর প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, এই কনফার্ম করতে হবে, বা তার মতামতের সাথে মানতে হবে। এইটাও কিন্তু এক ধরনের ওসিডির ফিচার। এটাও অনেকে বুঝতে পারতেছে। তো এইটা একটা ইন্টারেস্টিং কেস আমি পেয়েছি। এবং রেসপন্স করে, কিন্তু যখন আমি ওই লাইনে চিকিৎসা দিচ্ছি, রেসপন্স করছে। আস্তে আস্তে এটা থেকে হয়তো বা চলে আসবে ইনশাআল্লাহ, সামনে আরও হয়তো ভালো হবে। তো এটাও একটা পিকুলিয়ার থিং, মানে অনেক পিকুলিয়ারভাবে প্রেজেন্ট করতে পারে। যে এটা ওয়ান অফ দ্য পিকুলিয়ার প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে কয়েক রকমের মানসিক রোগ একসঙ্গে করে থাকতে পারে। এখন আমি বলি স্কিজোফ্রেনিয়ার সাথে এটা ওসিডির ফিচার আছে, তো দুইটারই আলাদা ট্রিটমেন্টের একসাথে দরকার আছে। যেমন এখন আমি বলি, যেটা খুব ইম্পর্টেন্ট, যে অটিজম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, স্পেকট্রাম ডিসঅর্ডার একটা বলতে হয়, মানে কাছাকাছি কাছাকাছি কিছু ডিসঅর্ডার আছে। যেমন আমরা বলি বডি ডিসমরফিক ডিসঅর্ডার। দেখবেন প্লাস্টিক সার্জন হয়, যে আমি বলি এখন প্লাস্টিক সার্জনের কাছে অনেকে যায় প্রথম, তারপরে উনি আমাদের কাছে পাঠাতে বাধ্য হয়। কি বলে, আমার নাকটা বাঁকা লাগতেছে, তো এটা বেশি চিকন লম্বা। হ্যাঁ, আসলে কিন্তু নর্মাল, একদম নর্মাল। এই যে তার তার ডিসমরফিয়া, তার বডিটা ঠিক নাই, আসলে কিন্তু ঠিক আছে, মুখটা ঠিক নাই, আমার ফ্যাট বেশি, আসলে কিন্তু একদম স্লিম। তখন সে আমার চিনটা আপ করে দেন, এখানে আমার খুব ফ্যাট, আসলে কিছুই না ফ্যাট, চিন আপ করেন, এটা কাটেন, এটা ঠিক করেন, নাক ঠিক করেন, আসলে কিন্তু কিছুই না। সে প্লাস্টিক সার্জনে প্রথম ল্যান্ড করলো, সে বুঝায় শোনার পরে আমাদের কাছে পাঠায়। এটা আসলে কিন্তু বডি ডিসঅর্ডার। তারপরে গ্যামলিং ডিসঅর্ডার, যারা কম্পালসিভ গ্যামলিং করে, এই যে জুয়া খেলে, এটাও কিন্তু একটা মানে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার আমরা যেগুলি বলি। যেমন ট্রাইকোটিলিমিয়া, মাথা চুল উঠিয়ে ফেলতেছে, ভুরু উঠিয়ে ফেলতেছে, চোখের আইল্যাশ তুলে ফেলতেছে পিক করে করে, আবার অনেকে খেয়ে ফেলে, মাথা চুল উঠে খেয়ে ফেলে। এগুলো কিন্তু এর ছোট ভাই বলা যায়, ওসিডির ছোট ভাই। একই চিন্তা বারবার আসতেছে, এটা তো ওঠাও, ঠিক আছে, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। জুয়া খেলতে যাচ্ছি, তাকে এত কিছু বোঝানোর পর সে বারবার গিয়ে ফকির হয়ে যাচ্ছে, তারপরে বারবার টাকা নিয়ে এনে সে জুয়া খেলতেছে, গ্যামলিং। হ্যাঁ, তারপরে ক্লেপ্টোমানিয়া, অ্যাডিকশনের সাথে এটা, হ্যাঁ, এটা যায়, এটা এই যে বারবার অ্যাডিকশনও কিন্তু এই চিন্তা, রিপিটেটিভ থট আসে অনেক সময়, যে খেতে হবে, যেতে হবে। অ্যাডিকশনের সাথে কিন্তু এটাও কিন্তু এই যে এই স্পেকট্রামের মধ্যে পড়ে। অ্যাডিকশন ইজ ওয়ান অফ দি স্পেকট্রাম ডিসঅর্ডার অফ ওসিডি। আচ্ছা, হ্যাঁ, ক্লেপ্টোমেনিয়া, অনেকে শপ লিফটিং করে, এটাও কিন্তু এটা পার্ট। পাইরোমেনিয়া, অনেকে আগুন ধরায় দেয় এদিক ওদিক। অনেকে আছে যে হঠাৎ করে আগুন ধরায় দিয়ে চলে গেলো, এটা তার আগুন ধরায় তার অ্যাংজাইটিটা চলে গেল। একটা অকারেন্স করলো, শপ লিফটিং করলো, সে ইচ্ছা করে না। অনেক বড় বড় সেলিব্রিটির ওই কাজ করে, তার কিন্তু অনেক কিছু আছে, অনেক টাকা আছে, ইচ্ছা করলে সে পে করতে পারে না, ওটা শপ লিফটিং করলে তার অ্যাংজাইটিটা চলে যায়। টু রিডিউস হিজ অ্যাংজাইটি হি অর হি ডিড ইট। এরকম ভেরি ইন্টারেস্টিং ডিজিজ, বাট অনেক সময় বদনাম হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। এবং এডিকশনে দেখেন, অনেকে এডিকশনও ফল করে, এডিকশন করে এই তার অ্যাংজাইটিটা কমানোর জন্য। এই দেখা যায় তার হিরোইন খাইছে, ভালো হয়ে গেছে, বা গাঁজা খাইছে, বা ওটার সাথেও যে লার্নিং বিহেভিয়ার, ওই যে অ্যাংজাইটিটা কমাইছে ওটা খেয়ে, হ্যাঁ আমি তো একবার ফেন্সিডেল খেয়েছিলাম, পরে এটা কমে গেছিলো, এরপরে বারবার ফেন্সিডেল খাচ্ছে। হ্যাঁ, আমি গাঁজা খেয়েছিলাম, পরে এটা কমে গেছিলো, এই গাঁজা খাচ্ছে বারবার। অথবা ইয়াবা খাওয়ার পর তো কমে গেছিলো। আমি একটা রিসেন্ট পেশেন্ট পেয়েছি এরকম, সে খাইতো অক্সিমরফিন নিত। তো অক্সিমরফিন, সে ম্যারিড,
তো তার ওয়াইফ থেকেও কমপ্লেন আসছে, তখন বলে যে না আমি এটা কীভাবে করবো, এটা শিফট করে আমি এমফিটামিনে চলে গেছি। স্যার আমি এমফিটামিন যখন খাইলাম তখন আমি এটাকে সাপ্রেস করতে পারছি। আমার সাথে যখন গল্প করে বারবার এটাই কথায় আনে, এটাও কিন্তু একটা অবসেসিভ চিন্তা তার। কিন্তু ট্রিকি, ধরা কিন্তু ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা লাভ, ইউ নিড এক্সপিরিয়েন্স টু ফাইন্ড আউট দিস সর্ট অফ সিমটমস। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং। তো এই যে রোগগুলো যে হচ্ছে, জি। এটার সাথে কি আসলে আপনি যেমন বললেন যে হ্যাঁ ট্রমা আছে, এটার সাথে বায়োলজিক্যাল ম্যাটার আছে, এনভায়রনমেন্টাল কোনো কিছু কি এর সঙ্গে জড়িত থাকতে পারে? এনভায়রনমেন্টাল হ্যাঁ থাকতে পারে। আমরা যদি চিন্তা করি যে ইমিটেটিভ লার্নিং বলতে একটা জিনিস আছে, শিখা, দেখে শেখা। আমরা অনেক সময় দেখেছি যে হয়তো ওই যে এটাও যদি জেনেটিকের সাথে, হয়তো একটা ছোট বাচ্চা দেখতেছে মা শুধু পরিষ্কার থাকতেছে, সোফা সেট ঢেকে রাখতেছে কার্পেট দিয়ে, পলিথিন দিয়ে। আমি অনেক বাসায় যাই, আমার আচ্ছা, আত্মীয় হ্যাঁ, বাসায়ও গিয়ে দেখেছি সোফা সেটটাকে আবার ঢেকে রাখছে পলিথিন দিয়ে। আপনি ঢুকবেন বাসায়, আপনার জুতা চেঞ্জ করে তার জুতা পরে ঢুকতে হবে বাসার ভিতরে। এখন এইসব বাসায় তো মেহমান যাওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকে শিখছে। তবে এনভায়রনমেন্টে ভেরি এনভায়রনমেন্টটা ও শিখলো, ওর হয়তো জেনেটিক পিরিয়ডটা ছিল, ওটা আরও ফ্লেয়ার আপ করলো। অ্যাকচুয়ালি করতো না, হয়তো বা পড়তো না, কিন্তু ছোটোবেলা থেকে মা এরকম পরিষ্কার থাকে, তো আমাকে এরকমই থাকতে হবে। এনভায়রনমেন্টের জন্য অনেক সময় হতে পারে এই কাজটা। এটা কিন্তু একটা বিশাল একটা বাচ্চারা তো বাবা বাবা মাকে মাকে কপি করে, তারা তার এই ফিগার তার, হ্যাঁ তার এটা তারা এটা ফলো করে, তারা ফলো করে এটা লার্নড বিহেভিয়ার হ্যাঁ, হিসেবে নিজেরা তারা প্র্যাকটিস লার্ন করতে থাকে। প্র্যাকটিস করতেছে জিনিসটা। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। তো এই ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টের জায়গাটাতে আমরা যদি আসি, যে কিভাবে এটার ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্ট, আপনি তো অনেক লক্ষণ বলেছেন, আমার মনে হয় দর্শকদের কাছে ওটা এখন পরিষ্কার যে কি কি দেখলে, কি কি সিমটম দেখলে তাদের বুঝতে হবে যে এই মানুষটা একটা হেল্প লাগবে। জি জি। আমরা যেহেতু সবসময় বায়ো সাইকো সোশ্যাল এই তিনটা লাইনে আমরা চিকিৎসা করি, তো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা মেডিসিনের ট্রিটমেন্ট যেগুলো করি, আমরা যেটা বলি এসএসআরআই বেশি ইউজ করে আমরা, তা যা জেনে রাখেন এসএসআরআই। তো সাধারণত দেখা যায় শুধু এসএসআরআই কাজ হয় না, হয়তো দুটো এসএসআরআই, একটা এসএসআরআই অনেক সময় কাজ হয় না, দুটো দিতে হয়, সাথে আমাদের সিডেটিভ ভিটামিন দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি লো ডোজে অ্যান্টিসাইকোটিক দিয়ে দিই, নাহলে কাজ হতে চায় না। এতই এই থাকে যে আমরা অ্যান্টিসাইকোটিকও আমাদের ইউজ করতে হয়। আর সিভিয়ার ফর্মে গেলে অনেক সময় দেখা যায় মুড স্টেবিলাইজারও দিতে হয়। ঠিক আছে, এগুলো হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তাছাড়া আরও ট্রিটমেন্ট আছে, অনেক সময় দেখা যায় যে ইন্ট্রাক্টিভ হলে ইসিটিও দেয় অনেক সময়, অথবা ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন দেওয়া হয়, অথবা ডিপ ব্রেন স্টিমুলেশন করা হয়। এগুলো মানে সিভিয়ার পর্যায়ে গেলে। এবং এগুলো কিভাবে, ওষুধের মাধ্যমে? না না না, এগুলো আপনার যে আমরা ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক যে স্টিমুলেশন দেওয়া হয় যন্ত্রের মাধ্যমে, ইসিটির মতো একটা মেশিন আছে, এটা সিএমএইচএস, আমাদের সিএমএইচও আছে, অনেক জায়গায় আছে, এশিয়ান মেডিকেল কলেজে আছে, এশিয়ান মেডিকেল, খুব একটা এক্সপেন্সিভ না। তো ওই এটা দিলে ম্যাগনেটিক স্টিমুলেশন থেকে এটা ভালো হয়। তাছাড়া আমি আকুপাংচার থেরাপিও দেখেছি বিদেশে, আমি মালয়েশিয়াতে কোর্স করেছি, আকুপাংচারের মাধ্যমে অনেক সময় ঠিক হয়, মানে ওসিডির চিকিৎসা আকুপাংচারের মাধ্যমে। আচ্ছা, দারুণ তো, এটা খুব সুন্দর, এটা আকুপাংচারের মাধ্যমে হয়। তারপরে ডিপ ভেন স্টিমুলেশন করে, এটা বেশি হলে আবার এক্সপেন্সিভ, এবং এটা আমাদের দেশে হয় না, হবে না, এটা আমাদের দেশে হয় না। অথবা অনেক সময় গামা নাইফ সার্জারি করতে হয়, বিদেশে করে, সিঙ্গেলোটমি করে, লিকোটমি করে, ক্যাপসুলোটমি করে, মানে সার্জারি কোথায়, ব্রেন সার্জারি করে, এগুলি ক্যাপসুলোটমি বলে আর কি, ব্রেনের ভিতরে ক্যাপসুলটা কেটে দেয়, অথবা লিকোটমি করে, হ্যাঁ, অথবা সিঙ্গেলোটমি করে। কিছু জাইরাসের কিছু পয়েন্ট আছে, লুপ আছে, যেগুলো দিয়ে আমরা ওসিটির এই যেগুলো ক্যারি ফরওয়ার্ড করি, আমরা মনে করি ওই জায়গাটা কেটে দেওয়া হয় গামা নাইফ দিয়ে, অথবা এক্সপোজার করে আমরা করা হয়, কিন্তু ওটা পরের দিকে থেরাপি। এছাড়া লাইট থেরাপি আছে, এগুলো হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আর মেনলি বলেছিলাম যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা আসলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আমি যেটা বলছি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন আমরা করি, ফ্লডিং করি, ডিসেন্টিসাইজেশন করি, আমরা ইমপ্লোশন করি, হ্যাঁ, অনেক ধরনের আছে। তারপরে কগনিটিভ বিহেভিয়ার থট স্টপিং বললাম, সোর্স স্যাটাইটেশন বলি, হ্যাঁ। তারপরে এগুলি আমরা মোটামুটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এগুলি করি। তাছাড়া আমরা যদি সোশ্যাল চিন্তা করি, সোশ্যালের মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা মনে করি সেটা হলো সাইকো এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। সাইকো এডুকেশন খুবই এডুকেশন, যেহেতু এই বাচ্চা, এই লোকটা, এই মহিলা বা এই পুরুষ, এই বাচ্চাটা ফ্যামিলিতে থাকে, এই বিলংস টু এ ফ্যামিলি, তো ফ্যামিলি মেম্বাররা কিন্তু অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় ওর এই ইসে। তো তাকে যদি এই সাইকো এডুকেশন দেওয়া যায়, ছোটো ছোটো বুকলেট আকারে দেওয়া হয়, তাহলে সে নিজেও পড়বে, তার ফ্যামিলি মেম্বাররাও পড়লো। অথবা আমরা বসায় অনেক সময় গ্রুপ থেরাপি অথবা ফ্যামিলি থেরাপি দিই, ম্যারিটাল থেরাপি দিতে হয়, অনেক সময় সংসার ভেঙে যেতে চায় এই ফিচারের জন্য, তো লোকটা সহ্য করতে পারতেছে না, এইভাবে হলে কীভাবে হবে,
মানে সে পারতেছে না, তখন আমরা মেন্টাল থেরাপি দিয়ে বাবা এই সিমটম থাকবে, তাকে যদি এভাবে সাহায্য করা হয় ইনশাল্লাহ এটা সবটা ইমপ্রুভ করবে। আচ্ছা, আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, আর আরো ম্যানেজমেন্ট অবশ্যই আছে, আমরা একটু শুনবো। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে অধ্যাপক গ্রুপ ক্যাপ্টেন সোহেল হাসান চৌধুরীর সাথে ওসিডি নিয়ে। তো আমরা ওসিডির ম্যানেজমেন্ট জানছিলাম যে কি কি ধরনের ট্রিটমেন্ট আছে। আপনি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলেছেন, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলেছেন এবং সোশ্যাল ট্রিটমেন্টের কথা বলেছেন। আরেকটা আমি বলি, যেটা আমরা বলে টাস্ক শিফটিং বলা হয়। হ্যাঁ, তো সেটা হলো যেহেতু ও একটা টাস্ক নিয়ে থাকে সবসময়, তো ওর টাস্ককে একটু চেঞ্জ করে দেওয়া, যে ওর এটা আপনি বলেছেন অলরেডি। হ্যাঁ অলরেডি বল, টাস্কটাকে একটু শিফট করে দেওয়া। মনে করেন হয়তো ক্লিনিংয়ে চিন্তা আসতেছে, ঠিক আছে থাক, অন্য কাজে দিয়ে দিই, ও হয়তো ই করলো, সুইংয়ের কাজ করলো সবসময়, বা টাস্কটাকে আমি শিফট করে দিলাম। অথবা সাইলেন্ট প্রেয়ার বলে, অনেক সময় যে আমাদের ধর্মীয় একটা ব্যাপার স্যাপার এখানে আছে, সাইলেন্ট প্রেয়ার করলো, সে নামাজ পড়লো বা জিকির করলো, বেশি বেশি কিছু দোয়া যে ধর্মের জিকির করলো, এইটা কিন্তু কাজে দেয় খুব, সাইলেন্ট প্রেয়ার। হ্যাঁ, অথবা হ্যাবিটটাকে রিভার্সাল করা হয়, এই হ্যাবিটটাকে অন্যভাবে চেঞ্জ করার জন্য চেষ্টা করা হয়। যেমন যে হ্যাবিট করতেছে, বারবার এই কাজটা করতেছে, এই কাজ না দিয়ে অন্য কাজ দিলাম আমি, সে হয়তো বারবার ধোয়া করতেছে না, তাকে একটা এমন জিনিস ইনস্ট্রুমেন্ট দিলাম, সে ওটা নিয়ে থাকলো, অন্য কয়েকটা মাল্টিপল ইনস্ট্রুমেন্ট দিলাম, ওই টাস্ক করলো সে, যে তুই না এটা চালা। হয়তো ব্যায়ামের কি বারবার স্টেপ আপ করলো, এই একটা ব্যায়ামও হলো। হ্যাঁ, একটা ভারী জিনিস দিয়ে ব্যায়াম করালো, বা হাতের কোনো দিলাম, ইনস্ট্রুমেন্ট দিলাম, অথবা বাসার মধ্যে যদি আমার সাইক্লিং থাকলে ওটা করো, তুমি এটা করো, এই কাজটা করো, ওই হ্যাবিটটাকে অন্যভাবে রিভার্সাল করবো। আমি চিন্তা করবো যেমন অটিস্টিক ফিচার, একই খেলনা দিয়ে খেলতেছে, না এটা না, তুমি অন্যটা নাও, সাথে আরেকটা করো, মানে এই তখন করবে যাতে আমরা এটাকে ছড়াই দিতে পারি, কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে ছড়াই দেবে, তখন আবার সে আবার চলে আসে। তো আপনার কথা থেকে যেটা পাচ্ছি যে এখানে আসলে মানে অসুখটা মনের, সেটা ঠিক, কিন্তু ফিজিক্যাল অনেক ফিচার আসলে আছে এটার সাথে, ফিজিক্যাল অনেক ইস্যুস এখানে রিলেটেড। তো অনেকেরই আসলে প্রশ্ন থাকে যে এটা মনের অসুখ, মনে হচ্ছে ওর, তো এখানে ওষুধ খেয়ে কি করবে? ও নিজে ঠিক করলেই তো পারে। এটা স্টাডি আছে, হ্যাঁ, আমরা স্টাডি দেখেছি যে সিএসএফ এ আমাদের 5-হাইড্রোক্সিট্রিপটামিনটা কম থাকে, অথবা গ্লুটামেটটা কম থাকে, তখন আমরা যদি এই রিলেটেড এসএসআরআই দিই, আমরা ট্রিটমেন্টগুলি যখন এসএসআরআই দিই, তখন এই লেভেলগুলি বেড়ে গেলে, তখন ওই রিসেপ্টর স্পেসিফিক রিসেপ্টর উপর কাজ করে, তখন আমরা এই ফিচারগুলি কমায় দেয়, যেহেতু জিনিসটা ব্রেনের সাথে রিলেটেড, তখন ওটা ব্লক করলে আস্তে আস্তে ওটা কমে আসে। হ্যাঁ, এই থেরাপিগুলো যখন দিই আমরা, হ্যাঁ, তখন মানে একটা কেমিক্যাল ইমব্যালেন্স অবশ্যই থাকে, তখন আমরা এটা ঠিক করলে এটা মোটামুটি। আদারওয়াইজ এই ধরনের একটা অদ্ভুত ফিচার কারো হওয়ার কথা না, মানে একজন স্বাভাবিক মানুষ যার কোনো কেমিক্যাল ইমব্যালেন্স নাই, তার তো এরকম কোনো ইন্ট্রুসিভ থট হচ্ছে না, বা কখনো হলে সে আবার সেটা ম্যানেজও করতে পারছে। তো এ যেহেতু করতে পারছে না, তার মানে কোথাও না কোথাও কেমিক্যাল ইমব্যালেন্স আছে, যেই কেমিক্যালটা তাকে দিতে হবে। আবার যে অর্গানিক কজগুলি চিকিৎসা করতে হবে, করলে কখন এই ওসিডি ফিচারগুলি কমে যাবে। অনেক সময় যারা অ্যাডিকশনে থাকে, আপনি যেমন বলেছেন যে অ্যাডিকশনে থাকলেও এই ধরনের ফিচার সেক্ষেত্রে বাড়তে পারে, তো সেই ক্ষেত্রে কি তাদেরকে সরাসরি মানে তাদের ওই রোগ হয়েছে এটা ধরে নেওয়াটা ঠিক আছে, নাকি মানে ব্যাপারটা কি? কারণ মাল্টিপল টাইপ ফিচারস আসলে অ্যাডিকশনের সঙ্গে থাকে, ওই কজগুলোর সাথে এটা কোমরবিড হিসেবে থাকতে পারে। আচ্ছা, কোমরবিড হিসেবে তখন আমরা করি কি, ওটা তো আমরা এডিকশনের ডিটক্সিফিকেশন বা অন্য যে আমরা চিকিৎসা মেনলাইন চিকিৎসাগুলি করি, ওটার করার পর বা সাইকোলজিক্যাল একই কাছাকাছি থেরাপিগুলো কাছাকাছি, সাথে কিন্তু আমরা এই ওসিডি লাইনের চিকিৎসাগুলি দিই আমরা। আচ্ছা, যে ওখানে যদি এরকম থাকে আসে, থট স্টপিং করাবো বারবার, হ্যাবিট রিভার্সাল করাবো, চেষ্টা করব, বা একটা আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিব, এসএসআরআই অ্যান্টিডিপ্রেসেন্ট দিই আমি অনেক, এবং খুবই ইফেক্টিভ আমি দেখেছি। অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার পর দেখা যায় ওর এই রিপিটেটিভ যে কম্পালশন, এটাও কিন্তু কম্পালশন, এই যে ড্রাগ টেকিং, এটা কিন্তু কম্পালশন কমে যায়। কিন্তু মুশকিল হয়েছে কি, ওর পরিবেশটা খারাপ থাকে, দেখা যায় ও আউটসাইডে যাওয়ার পর অনেক সময় আবার ওই ফ্রেন্ড সার্কেলের সাথে থাকে, তখন ওষুধটা করে ডিসকন্টিনিউ করে, ডিসকন্টিনিউ করলে তখন আবার এগুলো ফেরত আসে। ফ্যামিলি আসলে এখানে কিভাবে মানে হেল্প দিতে পারে, কারণ তারা নিজেরাও খুব সাফারিং এর ভেতর দিয়ে যায়। ফ্যামিলি, এই জন্য বললাম সাইকো এডুকেশন, তখন আমরা বললি যে হাউ টু হ্যান্ডেল দিস পেশেন্টস, তখন আমাদের মেনলি হলো পেশেন্স, ধৈর্যটাই, ফ্যামিলির ধৈর্যটাই আসল, এবং পেশেন্টকে বারবার রিএশিওর করা, আমরাও তাদের রিএশিওর করি, পেশেন্টের গার্জিয়ানকে আমরা রিএশিওর করি যে দেখেন এটা ঠিক হয়ে যাবে,
একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে ঠিক হয়ে যাবে। আপনি যদি ঠিকমতো তার কেয়ারটা নেন, ঠিকমতো মেডিকেশনটা করান, তাহলে কিন্তু সে ঠিক হয়ে যাবে। এবং খুব সাপোর্ট প্রশ্ন থাকে তাদের যে ভালো হবে কি? হ্যাঁ, এটা তখন তাড়াতাড়ি থাকে যে ইনশাল্লাহ ভালো হবে। যেমন আমি বলি, দেখা যায় যে 1 বছরের মধ্যে 2/3 পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা, উইদিন 1 ইয়ার 2/3 পেশেন্ট ভালো হয়ে যায়। আর এই 1/3 এতে কনিক এই থাকে, এপিসোড থাকে, তারা কনিক, তাদের এটা চিকিৎসা করলে কিন্তু এরাও আস্তে আস্তে ভালোর দিকে যায়, আস্তে আস্তে ভালো দিকে চিকিৎসা থাকলে তারে ভালো হয়। ওকে। 2/3 ক্ষেত্রে কিন্তু 1 বছরের মধ্যে ভালো হয়ে যায়। আপনার মানে যেভাবে আপনি ডেটা বললেন তাতে জি। তো আসলে ভয়ের ব্যাপার যে হ্যাঁ, এটা একটা ফোর্থ প্রিভ্যালেন্ট জি, জি। ডিসঅর্ডার এবং সবচেয়ে মুশকিল হলো রিল্যাপস করে, কারণ ট্রিটমেন্টটা কন্টিনিউ করে না, পরিবেশটা থাকে না, যে সাইকোসোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট অনেক সময় থাকে না, ধৈর্য হারা হয়ে যায়। এই জন্য বলতে হয় যে হ্যাভ পেশেন্স, প্লিজ সাপোর্ট দেন। এটা তো একটা মানে রোগ, এটা আপনার ডায়াবেটিস যেমন রোগ, হাইপারটেনশন একটা রোগ, এটাও একটা রোগ। আপনি ওটা সহ্য করতে পারলে এটা সহ্য করতে পারবেন না কেন? তো মানসিক রোগটা অনেকে সহ্য করতে পারে না, কিন্তু এটা সহ্য করতে হবে, কিন্তু ঠিক হয়ে যাবে এটা জিনিসটা। কারণ আমার অনেক আপনজনই তো সাফার করতেছে, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, তারা সাফার করতেছে। ওইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এটা অনেকখানি সহজভাবে নেওয়া যায়। আর নিয়মিত মেডিকেশন খেলে এবার দে ক্যান লিড নর্মাল লাইফ। অনেকে এটা রোগী তো মনে করে না, ইয়ার্স টুগেদার থাকতেছে না। অনেক মা বোন আছে সূচিবাই বলে কাটায় দেয়, আর কিছু বলে না, ইয়ার্স টুগেদার, চিকিৎসাই হয়তো নেয় নাই, তার সেকেন্ড জেনারেশন সে চিকিৎসা নিচ্ছে। জিজ্ঞেস করি যে হ্যাঁ আমার মা ছিল, আমার বাবা ছিল, এরকম সেকেন্ড জেনারেশনে অ্যাওয়ার হয়েছে। এখন তার সাইকোসোশ্যাল, যেহেতু তার সাইকোসোশ্যাল বা অকুপেশনাল ফাংশন হ্যাম্পার হচ্ছে, এখন সে চিকিৎসায় আসছে, এর আগে আসে নাই। অনেক পরিবারেই আছে যে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বেশি ফলো করে, জি, জি। কিন্তু ওইটা নিয়ে হয়তো অন্যদেরকে অত বদার করে করে না। না, নিজে ভেতরে একটু কষ্ট পায়, কিন্তু হয়তো নেক্সট জেনারেশনে গিয়ে তারা অন্যদেরকেও বদার করতে শুরু করেছে, জি, জি। তখন তাদের অ্যাওয়ারনেস আচ্ছা, এর হয়েছে। মধ্যে একটা জিনিস মিস করেছি আমি, হয়তো ওসিপিডি বলে, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার একটা আছে। ওকে ওকে। এটা কিন্তু একটা অনেকের আছে, অর্ডারলিনেস, যে সিস্টেম এটা এইভাবেই থাকবে, বা সে কাজটা এইভাবেই চাচ্ছে, এইভাবেই হবে, তার অনুযায়ী হবে। হ্যাঁ, তার কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি কিন্তু মানে খুব ইন্টারেস্টিং। এরা কিন্তু এই অবসেসের কাছাকাছি, কিন্তু ওই মানে ওরকম না, ল্যান্ডিং করে না। সে কিন্তু চিকিৎসা চায়, এরা কিন্তু চিকিৎসা চায় না, সে আবার চিকিৎসা চায়। এই দেখেন তো আমাকে এরকম বলতেছে, ওদেরই তো চিকিৎসা করা দরকার, আমার তো কোনো সময় নেই। সে অর্ডারলিনেস, এরা কিন্তু পারফেকশনিস্ট হয়, সব কিছু পারফেক্ট চায়। ওসিপিডি যারা থাকে এই ধরনের ব্যাপারে, তারা সব কিছু পারফেক্ট, এবং এরা কিন্তু অনেক সময় অনেক কাজে অনেক উন্নতিও করে, যেহেতু তারা পারফেকশনিস্ট, একটা টাইমলি। এবং তাদের যেমন একটা বলতে মনে নেই আমার, যেটা হলো অবসেসিভ স্লোনেস থাকে, যারা কিন্তু অবসেসিভ কম্পালসিভ, তারা কিন্তু স্লো হয়ে যায়। অনেক ভালো ছাত্র আমি পেয়েছি, এই অবসেশনের জন্য সে আর খারাপ করতেছে, পরীক্ষা খাতা লিখতে পারতেছে না, আস্তে আস্তে লিখতেছে, পারে না। এই স্লোনেস দেখা যায় 2-3 ঘন্টা স্লো হয়ে যায় অন্য থেকে, তার লাইফটাই অনেক স্লো হয়ে গেছে। তো এই সে তো চিন্তায় ব্যস্ত, খানিকটা এটা ঠেকাতে তার অবস্থা খারাপ, স্লোনেস ডেভেলপ করে অবসেসিভ। এর জন্য সে অনেক পিছিয়ে যায়, প্রোক্রাস্টিনেশন থাকে, তার অলসতা থাকে। আমরা অনেক সময় মনে করি যে এই বাচ্চাটা এত আসলে অলস না, বাথরুমে সে কাটাচ্ছে অনেকক্ষণ, সে একটা জিনিস লিখতে বলতেছে, লিখতে পারতেছে না, পরীক্ষা পারফরমেন্স খারাপ, সে পড়ছে কিন্তু পারতেছে না, কারণ ওই চিন্তায় তাকে বারবার করতেছে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য তাকে হেল্প করতে হবে। সে হয়তো খুবই ভালো, তার মেরিটোরিয়াস, কিন্তু তার অবসেশনের জন্য, সে কম্পালশনের জন্য সে পারতেছে না। এই জন্য আর্লি ইন্টারভেনশন ইজ ভেরি মাচ নিডেড। আর ওসিডিপিডি কিন্তু তা না, সে অন্যদের চিকিৎসা করে না, আমি তো ঠিক আছে পারফেকশন, সে দ্রুত করবে, সে ফাস্ট। এটার সাথে পার্থক্য করলে সে ফাস্ট, আর এরা স্লো। অনেক ধন্যবাদ। আমরা মনে হয় বেশ বিস্তারিত আজকে জানতে পেরেছি ওসিডি সম্পর্কে, এবং শেষে এসে আমরা ওসিপিডি সম্পর্কেও জানলাম। থ্যাংক ইউ সো মাচ। আশা করি দর্শকদের উপকার হয়েছে। একদম অনেক শেষ সময় চলে এসেছি আমরা আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, একদম শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আলোচনা আপনাদের জন্য বেশ উপকারী হয়েছে। আগামী পর্বেও আপনাদের পাশে পাবো এই আশাবাদ রেখে শেষ করছি এখন। খোদা হাফেজ।